স্বাগত জানাচ্ছি তনুজা দাস। কর্মকর্তাদের রোশনালে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের 4 জন ডেপুটি গভর্নর। তারা হলেন কাজী সাইদুর রহমান, হাবিবুর রহমান, নুরুন নাহার এবং মাসুদ বিশ্বাস। আওয়ামী লীগ সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনে কর্মকর্তাদের ক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নেন তারা। তাদের পদত্যাগের পর দায়িত্ব বুঝে নেন নির্বাহী পরিচালক 1 জাকির হোসেন চৌধুরী। এ সময় সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এদিকে সরকারের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয় এখন মন্ত্রী প্রতিমন্ত্রী শূন্য। সচিবদের অনেকে অফিসে আসেননি। কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি একেবারে কম। মন্ত্রণালয় দপ্তরের সামনে লাগানো নেম প্লেট খুলে ফেলা হচ্ছে। বিভিন্ন ভবনে জোট বেঁধে জড়ো হচ্ছেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। এই পরিস্থিতিতে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে সেখানে। দর্শক, সচিবালয়ে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। কথা বলছি তার সাথে। চপল, সচিবালয়ের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? তনুজা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সচিবালয়ের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্ট্রি বলা হতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আবার ঠিক ডান পাশে এটি হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রোম, এবং তার নেম প্লেটের মধ্যে কিন্তু খোলা হয়েছে। তিনি তো বেশ আগে থেকেই অনুপস্থিত, এবং তার এখানে শুধু তিনি নন, তার আশপাশে যারা কর্মকর্তা ছিলেন, সচিব ছিলেন, কেউই কিন্তু সচিবালয়ে আসেননি। এখানে যারা এই মুহূর্তে আছেন তারা মূলত হচ্ছে যে গত 15-16 বছরে যারা বৈষম্যের শিকার হয়েছেন, এখানে তারা পদোন্নতি থেকে শুরু করে সুযোগ সুবিধা বৈষম্যের শিকার হয়েছেন, তারা এখানে অবস্থান করছেন। আমরা এরকম প্রতিটি মন্ত্রণালয় দেখছি। এখন তাদের দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা এখানে আজকে সমবেত হয়েছেন, জড়ো হয়েছেন কেন? ধন্যবাদ। আমরা জড়ো হয়েছি এই কথাটা ঠিক না, আমরা সবাই অফিস কলিগ, অফিস করতেছি। তবে বিগত 16 বছর ধরে যারা বৈষম্য শিকার তাদের মধ্যে একটা ক্ষোভ কাজ করতেছে, সেইটা নিরসনের জন্যই আমরা আলাপ আলোচনা, এবং যাতে মিনিস্ট্রির সব সুশৃঙ্খল থাকে, তা কেউ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় এবং সবাই যাতে সহমর্মিতভাবে থাকতে পারি, এজন্যই আমাদের। কেন বৈষম্যের শিকার হয়েছেন আপনারা? আমরা এখানে, আপনি জানেন, সচিবালয় প্রশাসনিক কেন্দ্রবিন্দু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখানে দুইটা ভাগ হয়েছে। একটা হলো সুরক্ষা বিভাগ আর একটা হলো জননিরাপত্তা বিভাগ। যদিও বিশ্বের ইতিহাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ভাগ নাই, এই ভাগের পর থেকেই বৈষম্য শিকার। সেখানে কিছু শ্রেণীর কর্মকর্তা আমাদের জননিরাপত্তা বিভাগকে ভিন্ন চোখে দেখার কারণে এই বৈষম্য শিকারটা হয়েছি। কেউ কেউ পদোন্নতি বঞ্চিত, কেউ লাঞ্ছিত, কেউ ট্রাইব্যুনালে বদলি। যেমন আমি নিজে আজকে 8 বছর ধরে সচিবালয়ের বাইরে বৈষম্যের শিকার হয়ে আমাকে সচিবালয়ে ঢুকতে দেয় নাই। মিশন অঞ্চলে আমি আপনারা যে বৈষম্যের শিকার হয়েছেন, কখনো কি প্রতিবাদ করেছেন যে আমার ন্যায্য পাওনা আমি পাচ্ছি না কেন? ধন্যবাদ এটিএন বাংলাকে। আমি দিলওয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছি, জননীতি বিভাগে। আসলে আমরা বারবার মন্ত্রী মহোদয়কে, বিভিন্ন আমাদের কর্তৃপক্ষকে অবহিত করেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটো বিভাগ, এটা আমাদের জন্য কাম্য না, এ দেশের জন্য কাম্য না। এটা কী কারণে করেছেন আগে যারা ছিলেন তারা বলতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটো বিভাগ হওয়া, এটা এই বিভাজনটা হওয়াতে আইন শৃঙ্খলা কাজের ক্ষেত্রে বিভিন্ন দিকে জটিলতা হয়েছে বলে আমরা মনে করি। আমাদের ধারণা, আমরা যেহেতু এখানে অফিসিয়ালি কাজগুলো করি, আমরা বিভাগ হওয়ার পরে যেটা দেখলাম যে দুই বিভাগের মধ্যে বিভিন্ন কাজ সেটা সমন্বিত নাই। আর মিশনটা, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মিশন ছিল, স্থায়ী মিশন, সেই মিশনটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুকূলে এসেছিল। সেই মিশন দুটো বিভাগ হওয়ার পরে সুরক্ষা সেবা বিভাগকে সম্পূর্ণ দিয়ে দিয়েছে। আমরা মন্ত্রী মহোদয়কে বারবার অবহিত যে মন্ত্রী মহোদয় একটা পরিপত্র জারি করেছেন, হ্যাঁ, সেই মন্ত্রী মহোদয় পরিপত্রটা পর্যন্ত বাস্তবায়ন করেনি। চপল, আপনাকে ধন্যবাদ। পুলিশ এবং র্যাবের শীর্ষ পর্যায়ে রদ বদল করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নতুন মহাপরিচালক হয়েছেন AKM শহীদুর রহমান। র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার করা হয়েছে মোহাম্মদ মাইনুল হাসানকে।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। রাজধানীর পাড়ায় পাড়ায় বাসা বাড়ি ও দোকানে রাতে ব্যাপক লুট এবং ছিনতাই হয়েছে। শোরুম ভেঙে মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিরাপত্তার অজুহাত দেখিয়ে পুলিশ কর্মবিরতি পালন করায় বন্ধ রয়েছে থানার সেবা। 999-এ ফোন করেও পাওয়া যাচ্ছে না কোনো সেবা। এই সুযোগে দুষ্কৃতিকারীরা বিভিন্ন এলাকায় দলবদ্ধ হয়ে বাসা বাড়িতে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে। ভীতিকর এই অবস্থায় মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি এলাকার হাজারো বাসিন্দার রাত কেটেছে নির্ঘুম। আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। এই রাত ঘুমানোর নয়, পরিবারের সদস্যদের হেফাজতে, জানমালের নিরাপত্তায় জেগে থাকুন। যার যা আছে তাই নিয়ে পাহারায় নেমে পড়ুন। মধ্যরাতে মসজিদের মাইক থেকে এমন ঘোষণা দেওয়া হচ্ছিল মোহাম্মদপুরের চন্দিমা হাউজিংয়ে। এর পরপরই স্থানীয় বাসিন্দারা নিজের ও পরিবারের নিরাপত্তায় বাঁশের লাঠি হাতে নিয়ে বের হয়ে আসেন রাস্তায়। শত শত নারী পুরুষ খুঁজতে থাকেন ছিনতাইকারী ও লুটেরাদের। বিভিন্ন ভবন ও অ্যাপার্টমেন্টের সামনে পাহারাও বসান তারা। সারা রাত জেগে এলাকা নিরাপদ রাখার এই কাজ করেন তারা। শুধু মোহাম্মদপুর নয়, নবীনগর, আদাবর, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, আবাসিক এলাকা সহ নগরীর অনেক পাড়া মহল্লায় এমন পরিস্থিতি ছিল ভোর পর্যন্ত। এর আগে সন্ত্রাসীরা দলবদ্ধভাবে চাপাতি সহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাসা বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করে। অন্তত 20টি বাড়ি লুট করে তারা। মোহাম্মদপুর রিং রোডের বেশ কিছু দোকানও লুট করে। ফলে ওই এলাকার হাজারো ব্যবসায়ী ও বাসিন্দা নির্ঘুম রাত কাটান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে 15 সদস্যের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। আজকের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংকট উত্তরণে রাতেই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরতে পারেন বলেও জানান ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। শেখ মামুনের ক্যামেরায় আরো জানাচ্ছেন আদিন সজীব। সারা বাংলার ছাত্র নাগরিক তো বটেই, গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ এবং আন্তর্জাতিক নানা মহল তাকিয়েছিল এই মুহূর্তের জন্য। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়কের প্রায় 6 ঘন্টার বৈঠক বঙ্গভবনে। কখন আসবেন বাংলার ইতিহাস বদলানো ওই বীররা? কে হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা? তার সঙ্গী বা হবেন কারা? দিনভর এমন অনেক প্রশ্নের উত্তর জানতে টেলিভিশনের পর্দায় চোখ কোটি কোটি মানুষের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নায়করা অবশেষে এলেন। আমরা সমন্বয়কদেরকে দেখতে পাচ্ছি, এখানে মেয়ে সমন্বয়করাও রয়েছেন। খুব সম্ভবত যে তথ্য আমরা জানতাম সেটাতে এখানে 13 সমন্বয়ক কথা বলেছেন। জানালেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন দেশের বর্তমান অভিভাবক। মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী 3 বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। মূলত আলোচনা করেছে তো 4 জন, তো ওদের যে
আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো। মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না ওরা এত ম্যাচিউরলি সব কিছু এত ডিল করতে পারে। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। যখন স্বাধীন বাংলায় স্বৈর শাসন মুক্ত বাংলাদেশ, তখনও সারা দেশের জেলা উপজেলা বিশ্ববিদ্যালয় কলেজের সব সমন্বয়ক ও ছাত্র জনতার প্রতি আহ্বান, শান্ত হন সবাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা, প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে, এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে, এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। আমি এটা একটু বলে দেই, আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় না, এটা এখন প্রকাশ করা হবে না। আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে, কতদিনে সরকার এসব বিষয়ে আলোচনা চলছে। এটা আমরা 10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি, সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এটা একটা প্রাথমিক। 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তানজিম উদ্দিন এবং ব্যবসায়ী নেতা একে আজাদ বৈঠকে অংশ নেন। এই হলো সেই বীর তরুণ প্রজন্ম যারা বাংলাদেশকে আরেকবার স্বাধীন করলো, তারা বাংলাদেশকে দিল একটা স্বৈরাচার মুক্ত স্বদেশ। তাদের জন্য এদেশের প্রত্যেকটা মানুষ এখন গর্ব করছে। কেউ যেন এই সুযোগে দেশকে ভুল পথে নিতে না পারে, সেজন্য শহর বন্দর পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব দেন দেশের মুক্তিকামী ছাত্র নাগরিকদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে খুলছে দেশের সব তৈরি পোশাক কারখানা। জরুরি বৈঠক শেষে বিজিএমইএ জানিয়েছে বুধবার গার্মেন্টস চালু হবে। কাজ চলবে সব বিভাগে। শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় বৈঠকে। এর আগে সরকারের সাধারণ ছুটি মেনে 2 দিন কারখানা বন্ধ রাখা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় উৎপাদনমুখী কারখানায় আমদানি রপ্তানি প্রক্রিয়া পুরোদমে আবারও শুরু করা হবে বলে আশাবাদী রপ্তানিমুখী শিল্পের ব্যবসায়ী নেতারা। রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ দুপুরে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী প্রেক্ষাপটে এই সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এই তথ্য জানিয়েছেন। এছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এরই মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের সহকর্মী এস এম আশরাফ। কথা বলবো তার সাথে। আশরাফ, সমাবেশের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন এবং নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া কি? তনুজা, ঠিক 1 ঘন্টা আগেও আমি আমার দর্শকদের জানিয়েছিলাম যে নয়াপল্টনের অবস্থাটা কি। তার থেকে এখনকার যে পরিস্থিতির যদি পার্থক্য জানাতে চাই, যে মানুষ ছিল এখন তার দ্বিগুণে পরিণত হয়েছে, এবং আমরা যতটুকু বুঝতে পারছি ঘন্টায় কিংবা সময়ের সাথে সাথে এই মানুষ আরো বাড়তে থাকবে। এর একটা কারণ আমি বলতে পারি যে এর আগে বিএনপি যতগুলো সমাবেশ ডেকেছে, কর্মী এবং যারা নেতাকর্মী এসেছিলেন তারা জানতো যে তাদেরকে পদে পদে বাধার সম্মুখীন হতে হবে। আপনারা জানেন যে কখনই বিএনপি নেতাকর্মীরা কখনই এক মহাসমাবেশে সঠিকভাবে তারা অবস্থান নিতে পারেনি, পুলিশের বাধা ছিল, যে কারণে তারা অনেক আগেই এই সমাবেশ স্থানে আসার চেষ্টা করছিল। কিন্তু আজকের পরিস্থিতিটা একেবারে ভিন্ন। আপনি জানেন যে বলতে গেলে যে কোনো রকম বাধা নেই, কোনো পুলিশের বাধা নেই, কোনো গোয়েন্দা সংস্থার বাধা নেই। যারা নেতাকর্মী আছে তারা স্বতঃস্ফূর্তভাবে আসতে পারবে, এবং তারা জানেন যে ঠিক 30 মিনিট আগেও যদি রওনা দেন তারা ঠিক এসে পৌঁছাবেন। যেহেতু 2টার সময় এখানে সমাবেশ করাবে, তার ঠিক আগ মুহূর্তে এই মহাপল্টনের স্থানটা পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাবে বলে আমরা আশা করছি। তো এখানে একটা কথা থাকতে পারে যে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কথাবার্তা চলছে, তাহলে এখনই কেন বিএনপি এরকম একটি সমাবেশের ডাক দিল? এই বিষয়ে আসলে আমি কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলেছি, তারা এক একজন এক এক রকম মন্তব্য করেছেন। আমি একজন মাঠ কর্মী আমার পাশে আছেন, তার কাছে আমি একটু জানতে খুব সংক্ষিপ্ত করে যে এখন আসলে এই বিএনপি এই সমাবেশ ডাক দিয়ে কি অর্জন করতে চাচ্ছে? ধন্যবাদ আপনাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম স্বাধীনতার সূচনা করেছিলেন। এবারে আবু সাইদ শহীদের মাধ্যমে
যে সমস্ত শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই মহাবাইলের মাধ্যমে আমাদের দলীয় নেতৃবৃন্দ শুধু এই সিদ্ধান্তটাই জাতির উদ্দেশ্যে জানাতে চায় যে এই দেশকে কেউ দাবায় রাখতে পারবে না, সুতরাং কোনো বহিঃশক্তি এই দেশের উপর হস্তক্ষেপ করার কোনো সুযোগ এখানে নাই। আপনাদেরকে ধন্যবাদ। আপনি যেমনটা শুনছিলেন যে দাবায় রাখতে পারবে না, তা ইতিমধ্যে প্রমাণ দিয়ে দিয়েছে ছাত্র জনতা। তারা কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েই কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে কখনো কোনো দাবায় রাখতে পারবে না। ছাত্র জনতা যখন জেগে ওঠে তখন আসলে কোনো স্বৈরাচার কখনো ক্ষমতার মসনদে বসে থাকতে পারে না। এই 2024 সালে এসে কিন্তু সেটা আবারও প্রমাণ হলো যে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সবার বাক স্বাধীনতা দরকার। গণতন্ত্র টিকে থাকতে হলে কিন্তু সবাইকে ভোটাধিকার দেওয়া প্রয়োজন। তো এই ছিল পল্টন থেকে আমার কাছে সবশেষ খবর। আশরাফ, আপনাকে ধন্যবাদ। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে নির্বাচিত হলেন ইয়াহিয়া সিনওয়ার। গত 21 জুলাই ইরানে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে গিয়ে ইসরায়েলের গুপ্ত হত্যায় নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন সিনওয়ার। 61 বছর বয়সী সিনওয়ারকে 7 অক্টোবরের হামলার মাস্টার মাইন্ড হিসেবে মনে করে ইসরায়েল। সিনওয়ার গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্বে রয়েছেন। ফিলিস্তিনিকে নেতৃত্ব শূন্য করতে তাকে হত্যা করা ইসরায়েলের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।